২ বছর পর মেয়ে আর্মি অফিসার হয়ে ফিরল, তখন বৃদ্ধা মা বাসস্ট্যান্ডে ভিক্ষা করছিলেন। তারপর যা হল তা দেখে মানবত কেঁপে উঠল। ২ বছর পর, পুরো ২ বছর পর সেই শহর আবার তার চোখের সামনে ভেসে উঠল। কিন্তু এবার সবকিছু আগের মতো ছিল না, যেমনটা স্মৃতিতে বন্দী ছিল। বাসস্ট্যান্ডের সেই পুরনো ভবন, সেই টিকিট কাউন্টার, সেই ধুলো ওড়া রাস্তা আর সেই ছুটন্ত ভিড়। কিন্তু আজ বাতাসে এক অদ্ভুত বোঝা ছিল, যেন শহরটা নিজেই কোনো অঘটনের অপেক্ষায় ছিল। সকাল তখন প্রায় 10টা। সূর্য তেজালো ছিল, আলো পরিষ্কার ছিল, কিন্তু সেই আলোতেও এক বৃদ্ধা মহিলার মুখ ম্লান মনে হচ্ছিল। তিনি বাসস্ট্যান্ডের এক কোণে মাটিতে বসেছিলেন। তার কাপড় ছেঁড়া ছিল, রং চেনা যাচ্ছিল না, পায়ে চটি পর্যন্ত ছিল না, আর হাতে ছিল একটা পুরনো বাটি, যা তিনি কিছু না বলেই এগিয়ে দিচ্ছিলেন, কখনো কারো সামনে, কখনো কারো চলে যাওয়া পায়ের দিকে। মানুষ আসছিল, যাচ্ছিল, কেউ মুদ্রা ফেলে দিচ্ছিল, কেউ বা নজর এড়িয়ে এগিয়ে যাচ্ছিল। তার কাছে এটা কোনো নতুন কথা ছিল না। ২ বছর ধরে তিনি এটাই করছিলেন, অপেক্ষা আর অপমান দুইই একসাথে। কিন্তু সেই বৃদ্ধা মহিলার চোখে যে কষ্ট ছিল তা শুধু ক্ষুধার ছিল না, সেই কষ্ট ছিল এক মায়ের, যিনি তার পুরো জীবনটা একটি নামের ওপর টিকিয়ে রেখেছিলেন। তার মেয়ে, সেই মেয়ে যাকে তিনি স্বপ্নের মতো করে মানুষ করেছিলেন, যাকে তিনি নিজের রক্ত দিয়ে সিঞ্চন করেছিলেন, আর যাকে তিনি ২ বছর আগে এই শহর থেকেই বিদায় জানিয়েছিলেন, এই ভেবে যে এবার তার ভাগ্য বদলে যাবে। ওদিকে বাসস্ট্যান্ডের বাইরে হঠাৎ একটি ফৌজি গাড়ি এসে থামল। ইঞ্জিন বন্ধ হল, দরজা খুলল, আর এক তরুণী মহিলা নিচে নামলেন। জলপাই রঙের উর্দিতে মোড়া আত্মবিশ্বাস, সোজা কোমর, মাপা চাল, আর চোখে শৃঙ্খলার এক ঠান্ডা চমক। তিনি ছিলেন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা। বয়স খুব জোর ২৫-২৬ বছর, কিন্তু চেহারায় সেই স্থৈর্য ছিল যা কেবল আগুনের ভেতর দিয়ে গেলেই আসে। তার নাম ছিল অনুষ্কা। ২ বছর আগে যখন তিনি এখান থেকে গিয়েছিলেন, তখন তার চোখে ভয় ছিল, স্বপ্নের অস্থিরতা ছিল, আর মাকে ছেড়ে যাওয়ার অপরাধ বোধ ছিল। আজ সেই অনুষ্কা ফিরে এসেছিলেন, দেশের উর্দিতে কাঁধে সম্মান নিয়ে, কিন্তু হৃদয়ে সেই একই অপূর্ণতা। বাসস্ট্যান্ডের ভেতরে পা রাখতেই তার হৃৎস্পন্দন বেড়ে গেল। তার চোখ ভিড়ের মধ্যে কোনো একটি মুখ খুঁজছিল। তার পূর্ণ বিশ্বাস ছিল যে মা এখানেই কোথাও থাকবেন। মা সবসময় বলতেন যে মেয়ে ফিরে না আসা পর্যন্ত তিনি এই জায়গাতেই তার জন্য অপেক্ষা করবেন। অনুষ্কা চারদিকে তাকালেন, চায়ের দোকান, বেঞ্চ, দেয়ালের পাশে বসে থাকা মানুষ, কিন্তু মাকে কোথাও দেখা গেল না। ঠিক তখনই তার নজর এক মুহূর্তের জন্য সেই বৃদ্ধা ভিখারিনীর ওপর পড়ল, যিনি মাটিতে বসেছিলেন। নজর পড়ল আর সরে গেল। মস্তিষ্ক তৎক্ষণাৎ অস্বীকার করল, না, এটি তার মা হতে পারেন না। তার মা এমন ছিলেন না। তিনি এগিয়ে গেলেন, কিন্তু কিছুদূর হাঁটার পর তার বুকটা অদ্ভুতভাবে ভারী হয়ে উঠল, যেন ভেতর থেকে কেউ ডাকল, একবার আর দেখ। তিনি থামলেন, ফিরলেন, এবং এবার মন দিয়ে সেই বৃদ্ধা মহিলাকে দেখলেন। ঠিক সেই মুহূর্তে বৃদ্ধা মহিলাও মাথা তুললেন। চোখাচোখি হল, মাত্র ১ সেকেন্ডের জন্য। কিন্তু সেই ১ সেকেন্ডে ২ বছরের দূরত্ব, অগণিত রাতের কান্না, অপূর্ণ প্রতিশ্রুতি আর মা মেয়ের সম্পর্ক সব কিছু উথলে উঠল। বৃদ্ধা মহিলার হাত থেকে বাটিটা ছিটকে মাটিতে পড়ল, শব্দ প্রতিধ্বনিত হল, আর তার চোখ ভরে আসল। ও অনু! আওয়াজটা ভাঙা ছিল, যেন গলা শব্দের বোঝা সহ্য করতে পারছিল না। অনুষ্কার পা সেখানেই জমে গেল, তার কানে যেন সব কিছু বন্ধ হয়ে গেল। হৃৎপিণ্ড জোরে জোরে ধড়পড় করতে লাগল। না, এটা সত্যি হতে পারে না। তার মা এই অবস্থায়! তার শরীর কাঁপতে লাগল, কিন্তু উর্দি তাকে আটকে রাখল। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন, যেন প্রতিটি পা সত্যের আরও কাছে নিয়ে যাচ্ছিল। বৃদ্ধা মহিলা টেনে টুনে উঠলেন আর তার পায়ে জড়িয়ে ধরলেন। বেটা, আমার বাচ্চা, তুই এসে গেছিস। তিনি কাঁদছিলেন, ডুকরে কাঁদছিলেন, যেন বছরের পর বছর ধরে জমে থাকা কষ্ট একসাথে বয়ে আসছিল। বাসস্ট্যান্ডে মানুষজন থেমে গেল, কেউ ফিসফিস করল, কেউ অবাক হল। একজন আর্মি অফিসার আর একজন ভিখারিনী।
কিন্তু অনুষ্কার কোনো পরোয়া ছিল না। তিনি মাকে জাপটে ধরলেন। সেই মা, যার হাত একসময় শক্ত ছিল, আজ কাঁপছিল। মা, এসব কি? তার কণ্ঠস্বর নিজের কাছেই প্রশ্ন করছিল। মা কিছু বলতে চাইলেন, কিন্তু শব্দগুলো তার চোখের জলে ডুবে গেল। তখনই পেছন থেকে কারও আনুষ্ঠানিক কণ্ঠস্বর এলো। তাকে ইউনিটে যোগ দিতে হবে, সময় হয়ে আসছিল। অনুষ্কা ফিরে তাকালেন। একদিকে দেশের দায়িত্ব ছিল, অন্যদিকে তার মায়ের ভেঙে যাওয়া জীবন। ঠিক সেই মুহূর্তে তিনি বুঝতে পারলেন যে এটা শুধু একটি সাক্ষাৎ নয়, এটি এমন এক গল্পের শুরু যার সত্য আগামী সময়ে সব কিছু নাড়িয়ে দেবে। অনুষ্কা মাকে বাসস্ট্যান্ডের সেই বেঞ্চে বসিয়ে নিয়ে আসলেন। মায়ের শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু তার চেয়েও বেশি ক্লান্ত ছিল তার আত্মা। আশেপাশে মানুষ ছিল, শোরগোল ছিল, বাসের আওয়াজ ছিল, কিন্তু তাদের দুজনের মাঝে এক আলাদা নীরবতা বিরাজ করছিল। এমন এক নীরবতা যেখানে প্রশ্নগুলো ভয় পেয়ে দাঁড়িয়ে থাকে। অনুষ্কা মায়ের মুখ দেখছিলেন, সেই মুখ যা একসময় তার জন্য পৃথিবীর সবচাইতে নিরাপদ আশ্রয় ছিল। আর আজ সেই মুখেই জীবনের সবচাইতে গভীর বলিরেখা ফুটে উঠেছিল। তিনি বারবার মায়ের হাত ধরছিলেন, যেন ভয় পাচ্ছিলেন যে এই সত্যটা ভিড়ের মতো কোথাও হারিয়ে না যায়। মায়ের চোখ মাটির দিকে ছিল। তিনি সরাসরি অনুষ্কার দিকে তাকাতে পারছিলেন না, যেন তার লজ্জা হচ্ছিল, বা হয়তো ভয়। অনেকক্ষণ কেউ কিছু বলল না। তারপর মা ধীরে ধীরে বলতে শুরু করলেন, এমনভাবে যেন প্রতিটি শব্দ তার বুক চিরে বেরিয়ে আসছিল। তিনি বললেন যে অনুষ্কা চলে যাওয়ার কয়েক মাস পরেই সব বদলে গেল। প্রথমে তো তিনি সেই পুরনো ঘরেই ছিলেন, যেখানে তারা দুজনে একসাথে থাকতেন। তিনি প্রতিদিন এই বাসস্ট্যান্ডে এসে বসতেন, কারণ তার বিশ্বাস ছিল যে মেয়ে যখন ফিরবে তখন প্রথমেই এখানে আসবে। তিনি লোকজনকে বলতেন, আমার মেয়ে আর্মিতে আছে, অফিসার হবে। মানুষ শুনত, হাসত আর এগিয়ে যেত। কারো কাছে মনে হতো বুড়ি পাগল হয়ে গিয়েছে। তারপর অসুখ হাসল। হঠাৎ একদিন মাথা ঘুরে তিনি রাস্তায় পড়ে গেলেন। হাসপাতালে নেওয়া হলো, চিকিৎসা হলো, কিন্তু বিল বাড়তে থাকল। টাকা ফুরিয়ে গেল। তিনি কারো কাছে সাহায্য চাননি। তিনি চাননি যে মেয়ের কাছে কোনো খবর পৌঁছাক। তার মনে হতো অনুষ্কা জানতে পারলে ট্রেনিং ছেড়ে চলে আসবে, আর মা এই বোঝা নিজের হৃদয়ে নিতে চাননি। তিনি নিজেকে বলেছিলেন, আমি সহ্য করে নেব, কিন্তু আমার মেয়ের স্বপ্ন ভাঙা উচিত নয়। ঘর হাতছাড়া হল, জিনিসপত্র বিক্রি হয়ে গেল। জীবন যেন হাত থেকে পিছলে গেল। একদিন বাড়িওয়ালা পরিষ্কার বলে দিলেন, আর অপেক্ষা করা যাবে না। মা সেটাই করলেন যা তিনি কখনো কল্পনাও করেননি। তিনি বাস স্ট্যান্ডে চলে আসলেন। প্রথম দিন তিনি হাতে বাটি নিতে রাজি হননি। তিনি শুধু বসেছিলেন। দ্বিতীয় দিন ক্ষুধা জেদ ধরল। তৃতীয় দিন তিনি বাটি তুলে নিলেন। সেই মুহূর্তে তার মনে হয়েছিল যেন তিনি নিজেকে কোথাও অনেক পেছনে ফেলে এসেছেন। মা বলতে বলতে থেমে গেলেন। তার চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু কণ্ঠস্বরে তখনও এক অদ্ভুত দৃঢ়তা ছিল। তিনি বললেন, আমি তোকে রোজ মনে করতাম বেটা। প্রতিটি মুদ্রার সাথে, প্রতিটি রাতে তোর মুখ দেখতাম। আমার বিশ্বাস ছিল যে তুই ফিরবি। শুধু ভয় একটাই ছিল, তুই যখন ফিরবি তখন আমাকে চিনতে পারবি কিনা। অনুষ্কা শুনছিলেন, কিন্তু প্রতিটি শব্দ তার ভেতরে হাতুড়ির মতো আঘাত করছিল। তার মনে পড়ল কিভাবে ট্রেনিংয়ের সময় তিনি মায়ের ফোন মিস করে যেতেন এই ভেবে যে পরে কথা বলে নেবেন। কিভাবে তিনি ক্লান্তির দোহাই দিয়ে অনেকবার ফোন ছোট করে দিতেন। আজ তিনি বুঝতে পারছিলেন যে সেই নীরবতার মধ্যে মা একা লড়াই করছিলেন, অসুখের সাথে, ক্ষুধার সাথে আর সমাজের সাথে। তখনই অনুষ্কা দেখলেন মায়ের পায়ে ফোলা ছিল, আঙুলগুলো নীল হয়ে গিয়েছিল। এটা শুধু দারিদ্র্য ছিল না, এটা ছিল অবহেলার ফল। সেই অবহেলা যেখানে সিস্টেম সবচাইতে আগে গরিবকে ভুলে যায়। অনুষ্কার গলা ধরে আসল। তিনি আর্মি অফিসার ছিলেন, কিন্তু সেই মুহূর্তে তিনি ছিলেন কেবল একজন মেয়ে, অসহায় এবং রাগে পূর্ণ। তিনি মাকে বললেন, আপনি আমাকে জানালেন না কেন? মা মাথা নাড়লেন, কারণ তুই দেশের মেয়ে বেটা, শুধু আমার নস। সেই একটি জবাব অনুষ্কাকে ভেঙে দিল। পেছনে দাঁড়ানো ফৌজি গাড়ি, ইউনিটে জয়েন করার তাড়া, উর্দির দায়িত্ব, সবকিছু ঝাপসা হয়ে গেল। তার সামনে এখন একটাই সত্য ছিল, যদি আজ তিনি চুপ থাকেন তবে এই উর্দির মানে কি? কিন্তু তিনি জানতেন না যে মায়ের গল্প এখানেই শেষ নয়। এখনও এমন এক সত্য বাকি ছিল, যা শুধু কষ্ট নয়,
বরং প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। এমন এক সত্য যা আগামী সময়ে সিস্টেম, সমাজ এবং স্বয়ং অনুষ্কার সিদ্ধান্তের পরীক্ষা নিতে চলেছিল। মা কিছুক্ষণ চুপ থাকলেন, যেন শব্দগুলো তার ভেতরে কোথাও খুব গভীরে চাপা ছিল আর বাইরে আসতে ভয় পাচ্ছিল। বাসস্ট্যান্ডের শোরগোল আবার কানে আসছিল, কিন্তু তাদের মাঝে বসে থাকা সেই বৃদ্ধা মহিলা এখন সেই শোরগোল থেকে অনেক দূরে চলে গিয়েছিলেন। অনুষ্কা অনুভব করলেন যে মায়ের আঙুলগুলো তার হাতের মুঠোয় আরও চেকে বসল, যেন তিনি যদি ধরটা আলগা করেন তবে সত্য আবার হাতছাড়া হয়ে যাবে। মা ধীর কণ্ঠে বলতে শুরু করলেন যে অসুখ আর দারিদ্র্যের আগেও এক ভয় ছিল যা তাকে প্রতিদিন কুড়ে কুড়ে খাচ্ছিল। সেই ভয়ে কোনো ক্ষুধার ছিল না, কোনো অসুখের ছিল না, সেই ভয় ছিল মানুষের। মা জানালেন যে অনুষ্কা যাওয়ার কয়েক মাস পরেই পাড়ার লোকজন বদলে গেল। আগে যারা মেয়ের বাহাদুরির গল্প করতে ক্লান্ত হতো না, এখন তারা প্রশ্ন করতে শুরু করল, মেয়ে একা আর্মিতে, মা একা থাকে, টাকা আসে কিনা? এই প্রশ্নগুলো ধীরে ধীরে নজর হয়ে গেল, আর নজরগুলো বিষ। এক রাতে কিছু লোক সাহায্যের নামে দরজায় এসেছিল। মায়ের আজও মনে আছে কিভাবে তিনি দরজা অর্ধেকটা খুলেছিলেন আর কিভাবে তাদের নজর তার ভেতর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেই রাতেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি কারো কাছে কিছু চাইবেন না, না সাহায্য, না আশ্রয়। যখন ঘর ছাড়লেন আর বাসস্ট্যান্ডে আসলেন, তখনও তিনি কয়েকবার ভেবেছিলেন কোনো এনজিওর কাছে যাবেন, কোনো অফিসের বাইরে গিয়ে বসবেন, কিন্তু প্রতিবার সেই একই ভয় তাকে আটকে দিত। তার মনে হতো যদি তিনি নিজের নাম বলেন, যদি কেউ অনুষ্কার নাম জুড়ে দেয়, তবে উর্দির ওপর প্রশ্ন উঠবে। মা বললেন যে তিনি চাননি মানুষ তার মেয়েকে ভিকারিনীর মেয়ে বলুক। তিনি রোজ ভিক্ষা করার সময়ও খেয়াল রাখতেন যেন কারো সাথে বেশি কথা না বলেন, কারো সাথে নজর না মেলান, যাতে কেউ তার অতীত হাতড়াতে না পারে। অনুষ্কা শুনে যাচ্ছিলেন, আর তার ভেতরে কিছু একটা ভেঙে যাচ্ছিল। তিনি বুঝতে পারছিলেন যে মা শুধু ক্ষুধা সহ্য করেননি, তিনি অপমানকেও মুখ বুজে গিলে নিয়েছিলেন। মা আরও একটি সত্য বললেন। একদিন যখন তিনি খুব অসুস্থ ছিলেন, তখন এক লোক তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেছিল, কিন্তু বিনিময়ে যে নজর আর যে ধরন ছিল তা মাকে ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল। সেই দিনই তিনি ঠিক করেছিলেন যে মরে গেলেও তিনি কারো দয়ার নিচে চাপা পড়বেন না। তিনি বাস স্ট্যান্ডে বসে থাকলেন, প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়লেন, কিন্তু মেয়ের নাম পরিষ্কার রাখলেন। অনুষ্কার বুক ভারী হয়ে আসল। তার মনে হল তার সব ট্রেনিং, সব বাহাদুরি সেই একটি সত্যের সামনে তুচ্ছ হয়ে যাচ্ছে। তিনি ভেবেছিলেন শত্রু সীমান্তে থাকে, কিন্তু আজ তিনি বুঝতে পারলেন যে কিছু লড়াই ঘরের ভেতরে লড়া হয়, চুপচাপ, কোনো মেডেল ছাড়াই। মায়ের চোখে এখন জল ছিল না, শুধু ক্লান্তি ছিল আর এক অদ্ভুত প্রশান্তি, যেন সত্য বলে দেওয়ার পর বোঝা কিছুটা হালকা হয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে অনুষ্কা নিজের ভেতরে একটি সিদ্ধান্ত তৈরি হতে অনুভব করলেন। এটি শুধু মাকে বাড়ি নিয়ে যাওয়ার বিষয় ছিল না, এটি ছিল সেই ভয়, সেই নীরবতা আর সেই সিস্টেমের সাথে লড়াই করার বিষয় যা একজন মাকে নিজেরই মেয়ের নাম বলতে ভয় পেতে বাধ্য করেছিল। কিন্তু তিনিও জানতেন যে এই পথ সহজ হবে না। উর্দি পরে তিনি ছিলেন মায়ের মেয়ে, কিন্তু উর্দি খুলে তিনি হয়ে যেতেন একজন সাধারণ নাগরিক। আর এই সংঘাতই আগামী সময়ে সবচাইতে বড় পরীক্ষা হতে চলেছিল। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ফৌজি গাড়ি তখনও অপেক্ষা করছিল, কিন্তু অনুষ্কার জন্য সময় যেন থেমে গিয়েছিল। তিনি জানতেন না পরবর্তী পদক্ষেপ কী হবে, কিন্তু এটুকু অবশ্যই জানতেন যে এখন পেছনে ফেরা সম্ভব নয়। মায়ের সত্য সামনে চলে এসেছে, এবং তার সাথে এমন এক লড়াই শুরু হয়েছে যার প্রভাব শুধু তাঁদের জীবনে নয়, বরং অনেক প্রশ্নের ওপর পড়তে চলেছিল। অনুষ্কা অনেকক্ষণ চুপ করে বসে থাকলেন, যেন ভেতরে চলতে থাকা লড়াইটাকে বাইরে আসার আগে নিজেই বুঝে নিতে চাইছিলেন। মা তার কাঁধে মাথা রেখে বসেছিলেন, মাথা নিচু করে, যেন তার ভয় ছিল যে যদি তিনি মেয়ের চোখের দিকে তাকান তবে তার শক্ত ভাবটা ভেঙে না যায়। বাসস্ট্যান্ডের ভিড় আবার চলতে শুরু করেছিল, কিন্তু অনুষ্কার মডেল হচ্ছিল সব কিছু অনেক দূরে, যেন তিনি অন্য কোনো জগতে বসে আছেন। তখনই তিনি ধীরে করে মায়ের হাত ধরলেন, আর প্রথমবার সেই হাত অনুভব করলেন যাতে এক সময় তার ছোটবেলার পুরো পৃথিবী জড়িয়ে থাকত, আর আজ সেই হাত ঠান্ডা এবং দুর্বল হয়ে গিয়েছে।
ঠিক সেই মুহূর্তে অনুষ্কা মনে মনে এক সিদ্ধান্ত নিলেন, এমন সিদ্ধান্ত যা তাকে অফিসারের আগে এক মেয়ে হিসেবে প্রমাণ করতে চলেছিল। তিনি মাকে বললেন যে এবার থেকে তিনি আর কোথাও যাবেন না, না বাস স্ট্যান্ডে, না কোনো কোণে লুকিয়ে থাকতে। মা ঘাবড়ে গেলেন। তিনি বললেন যে মেয়ের চাকরি, তার উর্দি, তার ভবিষ্যৎ সব বাজি লেগে যাবে। কিন্তু অনুষ্কার চেহারায় এক অদ্ভুত স্থৈর্য ছিল। তিনি বললেন যে যদি এই উর্দি তাকে নিজেরই মায়ের পাশে দাঁড়ানোর শক্তি না দেয়, তবে সেই উর্দির মানেই কি? মা কিছু বলতে চাইলেন, কিন্তু শব্দগুলো আবার তার চোখের জলে পরিণত হল। তিনি শুধু এটুকু বললেন যে তার ভয় লাগে, পৃথিবীর কাছে, প্রশ্নগুলোর কাছে, মানুষের জিভের কাছে। অনুষ্কা মাকে নিজের বুকে টেনে নিলেন, আর প্রথমবার সেই ফৌজি শৃঙ্খলা ভেঙে গেল যা তিনি 2 বছর ধরে নিজের ওপর ধরে রেখেছিলেন। সেই সময় একজন সিনিয়রের ফোন এলো। কণ্ঠস্বরে আনুষ্ঠানিকতা ছিল, আদেশ ছিল, সময়ের কড়াকড়ি ছিল। অনুষ্কা মন দিয়ে শুনলেন, তারপর খুব শান্ত স্বরে জবাব দিলেন যে তিনি কয়েক ঘন্টা দেরি করে ইউনিটে যোগ দেবেন। ফোনের ওপাশে কয়েক পল নীরবতা ছিল, তারপর কঠোর প্রশ্ন। অনুষ্কা শুধু এটুকু বললেন যে এই দেরি তার জীবনের সবচাইতে জরুরি ডিউটির জন্য। ফোন কেটে গেল, তার হাত কাঁপছিল, কিন্তু সিদ্ধান্ত পাকা ছিল। তিনি মাকে গাড়িতে বসালেন। মা ভয় পেতে পেতে এদিক ওদিক তাকালেন, যেন তার এখনও বিশ্বাস হচ্ছিল না যে এসব সত্যি। গাড়ি চলল, আর বাসস্ট্যান্ড পিছনে পড়ে গেল, কিন্তু সেখানকার 2 বছর মায়ের চেহারায় এখনও লেগেছিল। রাস্তায় অনুষ্কা চুপ ছিলেন। তিনি জানতেন শুধু বাড়ি নিয়ে যাওয়াই যথেষ্ট নয়। এটি শুধু মা মেয়ের বিষয় হয়ে থাকেনি, এটি সেই সমাজের আয়না হয়ে দাঁড়িয়েছিল যা সম্মান আর অপমানকে পরিস্থিতি দিয়ে বিচার করে। বাড়ি পৌঁছে অনুষ্কা মাকে বিছানায় শুইয়ে দিলেন, তার পায়ে ওষুধ লাগিয়ে দিলেন, যেমন একসময় মা তার ক্ষতে ফুঁ দিতেন। মায়ের চোখ বন্ধ ছিল, কিন্তু চেহারায় এক অদ্ভুত প্রশান্তি ছিল, যেন বছরের পর বছর পর তার ঘুম আসতে চলেছে। অনুষ্কা ওখানেই বসে থাকলেন, মায়ের শ্বাসের শব্দ শুনতে থাকলেন, আর ভাবতে থাকলেন যে যদি আজ তিনি আর কিছুক্ষণ বাসস্ট্যান্ডে থেমে যেতেন, যদি তিনি সেই বৃদ্ধা ভিখারিণীকে চিনতে অস্বীকার করতেন, তবে হয়তো এই গল্প এখানেই শেষ হয়ে যেত। কিন্তু এখন গল্প শুরু হয়ে গিয়েছে। তিনি জানতেন পরবর্তী পদক্ষেপ সহজ হবে না, প্রশ্ন উঠবে, কথা হবে, তার চাকরির ওপরও আঙুল তোলা হবে। কিন্তু তিনি প্রস্তুত ছিলেন, কারণ প্রথমবার তার কাছে পরিষ্কার ছিল যে আসল বাহাদুরি সীমান্তে গুলি চালানো নয়, বরং নিজের বাড়ির ভেঙে যাওয়া দেয়ালগুলোকে ধরে রাখার মধ্যে থাকে। মা ঘুমিয়েছিলেন, আর অনুষ্কা জানলা দিয়ে বাইরে দেখছিলেন যেখানে সন্ধ্যা নামছিল। তার মনে হচ্ছিল এই সন্ধ্যা শুধু দিনের শেষ নয়, বরং এক নতুন লড়াইয়ের শুরু, এমন লড়াই যাতে হার মানার কোনো পথ নেই। পরের দিন সকালে ঘরে এক অদ্ভুত নীরবতা ছিল, এমন নীরবতা যা কোলাহলের চেয়েও ভারী মনে হয়। মা ঘুম থেকে উঠলেন, তখন প্রথমবার তার বিশ্বাস হল যে এটি কোনো স্বপ্ন নয়। পরিষ্কার বিছানা, শিয়রে জলের গ্লাস, পাশের চেয়ারে মেয়ের উর্দি ঝুনছে, সব কিছু তাকে যেমন ভয় দেখাচ্ছিল তেমন শান্তিও দিচ্ছিল। অনুষ্কা রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছিলেন, সেই চা যার সুগন্ধ একসময় মা তার জন্য তৈরি করতেন। মা তাকে ডাকলেন, কিন্তু কণ্ঠে তখনও দ্বিধা ছিল, যেন তিনি এই নতুন সত্যকে পুরোপুরি গ্রহণ করতে ভয় পাচ্ছিলেন। অনুষ্কা চুপচাপ চা নিয়ে আসলেন আর মায়ের পাশে বসলেন। দুজনের মাঝে অনেক কিছু ছিল, কিন্তু শব্দ কম পড়ছিল। মা ধীরে করে জিজ্ঞেস করলেন যে এবার কি হবে। অনুষ্কা জবাব দিলেন না, কারণ তিনি নিজেও জানতেন না যে আগামী পথ কতটা কঠিন। কিন্তু তিনি এটুকু অবশ্যই জানতেন যে এখন চুপ থাকা আর বিকল্প নয়। দুপুর হতে হতেই প্রতিবেশীদের কাছে খবর পৌঁছে গেল। সেই মানুষগুলো যারা একসময় মাকে চিনতে অস্বীকার করেছিল, এখন দরজার বাইরে দাঁড়িয়ে উকিঝুঁকি দিতে লাগল। কারোর চোখে বিস্ময় ছিল, কারোর চোখে লজ্জা, আর কারোর চোখে সেই পুরনো কৌতূহল। কেউ ফিসফিস করে বলল যে ভিখারিনীর মেয়ে আর্মি অফিসার বেরিয়েছে। কেউ প্রশ্ন তুলল যে যদি মেয়ে অফিসার ছিল, তবে মা রাস্তায় কেন ছিল। প্রশ্নগুলো তীরের মতো ছিল, সরাসরি এবং বিঁধে যাওয়ার মতো। অনুষ্কা দরজা খুললেন, আর প্রথমবার উর্দি ছাড়াই কিন্তু পূর্ণ শক্তির সাথে সবার সামনে দাঁড়ালেন। তিনি কারোর ওপর চিৎকার করলেন না, কাউকে অপমান করলেন না। তিনি শুধু এটুকু বললেন যে তার মা কারো কাছে সাহায্য চাননি, কারণ তিনি ভয় পেতেন পৃথিবীর প্রশ্নগুলোকে, নজরগুলোকে,
আর সেই চিন্তাগুলোকে যা মানুষের ইজ্জাতকে পরিস্থিতি দিয়ে বিচার করে। তার কণ্ঠে রাগ ছিল না, কিন্তু প্রতিটি শব্দে সত্যের ধার ছিল। মানুষ চুপ হয়ে গেল, কেউ মাথা নিচু করল, কেউ কিছু না বলে ফিরে গেল। সেই দিনই অনুষ্কা হাসপাতালে মায়ের পুরো চেক আপ করানেন। রিপোর্ট আসতেই তার হাত কাঁপতে লাগল। এটা শুধু দুর্বলতা ছিল না, এটি দীর্ঘদিনের অবহেলার ফল ছিল। ডাক্তার বিশ্রাম আর যত্নের কথা বললেন। অনুষ্কা রাজি হলেন, কিন্তু ভেতর থেকে জানতেন যে এই যত্ন শুধু ওষুধ দিয়ে পূর্ণ হবে না। এটি সেই ক্ষতের যত্ন ছিল যা সমাজ দিয়েছিল। হাসপাতালের বাইরে বসে বসে তিনি ভাবলেন যে যদি আজ তার মায়ের জায়গায় অন্য কোনো বৃদ্ধা মহিলা হতেন, যার মেয়ে অফিসার নয়, তবে কি তার গল্প কখনো সামনে আসত? সন্ধ্যা নাগাদ এই খবর ছড়িয়ে পড়েছিল। কেউ ভিডিও বানিয়ে নিয়েছিল, কেউ ছবি, বাসস্ট্যান্ডের ভিখারিনী আর আর্মি অফিসার মেয়ে। এই গল্প মানুষের মুখে মুখে ঘুরছিল। কেউ প্রশংসা করছিল, কেউ প্রশ্ন তুলছিল, আর কেউ একে স্রেফ তামাশা বানাচ্ছিল। অনুষ্কা ফোন দেখলেন তো অনেক অজানা নম্বর থেকে কল আসছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে এই বিষয় এখন আর শুধু ব্যক্তিগত থাকেনি, সিস্টেমও দেখছে, সমাজও, আর হয়তো মিডিয়াও। রাতে মা ধীরে করে বললেন যে তিনি কোনো বিপদের কারণ হতে চান না। অনুষ্কা তার হাত ধরলেন আর বললেন যে বিপদ তিনি নন, বিপদ হল সেই নীরবতা যা তাকে বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিয়েছে। মায়ের চোখে আবার ভয় ছিল, কিন্তু এবার সেই ভয়ের সাথে ভরসাও ছিল। ভরসা যে তার মেয়ে এখন শুধু তার একার নয়, বরং তাদের সবার কণ্ঠস্বর হতে পারে, যাদের গল্প ভিড়ে চাপা পড়ে যায়। অনুষ্কা জানলার পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকার দেখছিলেন। তিনি উপলব্ধি করছিলেন যে আজ তিনি সমাজের কাছে প্রশ্ন করেছেন, আর সমাজ প্রশ্নকে সহজে ক্ষমা করে না। আগামী দিন সহজ হবে না, জবাব চাওয়া হবে, সিদ্ধান্ত নেওয়া হবে, আর হয়তো তার চাকরিও কষ্টিপাথরে রাখা হবে। কিন্তু এবার আর পিছিয়ে যাওয়ার কোনো পথ ছিল না, কারণ একবার যখন সত্য আলোয় চলে আসে, তখন অন্ধকারের সাথে আপোষ করা সবচাইতে বড় হার হয়। রাতে অনেকক্ষণ অনুষ্কার চোখে ঘুম আসল না। মা পাশের ঘরে ঘুমিয়েছিলেন, কিন্তু তার শ্বাসের শব্দ প্রতি মুহূর্তে অনুষ্কার কানে পৌঁছাচ্ছিল, যেন মনে করিয়ে দিচ্ছিল যে এসব স্বপ্ন নয়। জানলার বাইরে রাস্তায় চলাচল কমে গিয়েছিল, কিন্তু অনুষ্কার ভেতরে শোরগোল বাড়ছিল। তার মনে হচ্ছিল যেন দুটি জীবন তার সামনে দাঁড়িয়ে আছে, একটি যা তিনি পরিশ্রম, শৃঙ্খলা আর দেশভক্তি দিয়ে গড়েছেন, আর অন্যটি যা আজ তার মায়ের চেহারায় লেখা ছিল, ভেঙে যাওয়া, ক্লান্ত আর প্রশ্নে ভরা। তিনি ভাবছিলেন যে যদি আজ তিনি বাসস্ট্যান্ডে মুখ ফিরিয়ে নিতেন, তবে হয়তো তার জীবন সহজ থাকত। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার উপলব্ধি হল যে সহজ জীবন আর সঠিক জীবন প্রায়ই এক হয় না। সকাল হতেই পরিস্থিতি বদলাতে শুরু করল। সবার আগে ফোন আসলো ইউনিট থেকে। কণ্ঠে আনুষ্ঠানিক কঠোরতা ছিল, প্রশ্ন ছিল, রিপোর্ট চাওয়া হচ্ছিল। অনুষ্কা শান্ত স্বরে জবাব দিলেন, কিন্তু প্রতিটি শব্দের সাথে তার মনে হচ্ছিল যে এই বিষয় এখন আর শুধু ব্যক্তিগত নয়। কয়েক ঘণ্টার মধ্যেই খবর ছড়িয়ে পড়ল। স্থানীয় মিডিয়া ঘরের বাইরে দাঁড়িয়েছিল, ক্যামেরা, মাইক, প্রশ্ন সব তৈরি ছিল। আর্মি অফিসার কি ডিউটি ছেড়ে ব্যক্তিগত বিষয় বেছে নিলেন? সিস্টেমের ব্যর্থতার অভিযোগ কি সেনার মেয়ে তুলছেন? এই প্রশ্নগুলো শুধু তাকে করা হচ্ছিল না, এই প্রশ্নগুলো সেই চিন্তাধারার কাছে করা হচ্ছিল যা দায়িত্ব আর মানবতার মাঝে দেয়াল তুলে দেয়। অনুষ্কা মাকে ঘরেই থাকতে বললেন। তিনি চাননি মা আবার ভিড়ের অংশ হোক। বাইরে বেরোনোর সময় তিনি উর্দি পড়লেন, কিন্তু এইবার সেই উর্দি শুধু পদের প্রতীক ছিল না, বরং জবাবদিহিতার বোঝাও ছিল। ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি কোনো লম্বা ভাষণ দিলেন না। তিনি শুধু এটুকু বললেন যে এই গল্প কোনো অফিসারের নয়, এক মায়ের। আর যদি প্রশ্ন করতে হয়, তবে সিস্টেমকে করা হোক, সেই সিস্টেমকে যা গরিব আর নিঃসঙ্গ মানুষকে সবচাইতে আগে ভুলে যায়। তার শব্দগুলো মাপা ছিল, কিন্তু সেগুলোতে সেই আগুন ছিল যা নীরবতাকে পুড়িয়ে যায়। সেই দিনই তিনি অফিসিয়াল নোটিশ পেলেন। অস্থায়ীভাবে তাকে রিপোর্ট করতে বলা হলো। কোনো শাস্তি নয়, কিন্তু স্পষ্ট সতর্কবার্তা। প্রতিটি পদক্ষেপ দেখা হচ্ছে। অনুষ্কা জানতেন যে এটি শুরু। তিনি মাকে দেখলেন, যিনি চুপচাপ সব শুনছিলেন। মায়ের চোখে ভয় ফিরে এসেছিল। তিনি ধীর স্বরে বললেন যে তিনি মেয়ের পথের কাঁটা হতে চান না, তিনি আবার বাসস্ট্যান্ডে চলে যাবেন। সেই একটি বাক্য অনুষ্কাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। তিনি বুঝতে পারলেন যে এটি শুধু বাইরের লড়াই নয়, এটি মায়ের ভেতরে বসে থাকা ভয়ের সাথেও লড়াই, যা তাকে প্রতিবার নিজেকে পিছিয়ে নিতে বাধ্য করে।
অনুষ্কা মায়ের সামনে বসে তার মুখটা নিজের হাতে নিলেন আর প্রথমবার খুব পরিষ্কার শব্দে বললেন যে এবার পালানোর সময় শেষ হয়ে গিয়েছে। তিনি বললেন যে যদি আজ মা আবার নিজেকে লোকন তবে কাল অন্য কোনো মা লুকোবেন, আর এই সিলসিলা কখনো থামবে না। মা অনেকক্ষণ কাঁদলেন। সেই কান্না শুধু কষ্টের ছিল না, সেই কান্না ছিল সেই বোঝার যা তিনি বছরের পর বছর একা বয়েছেন। সেই কান্নার পর মায়ের চেহারায় এক অদ্ভুত শান্তি আসল, যেন তিনি প্রথমবার নিজেকে দোষী ভাবা ছেড়ে দিয়েছেন। পরের দিন অনুষ্কা মাকে নিয়ে সেই বাসস্ট্যান্ডে গেলেন। সেই একই জায়গা, সেই ধুলো, সেই মানুষ, কিন্তু এইবার দৃশ্য আলাদা ছিল। মা এখন আর বাটি হাতে বসেছিলেন না, তিনি বেঞ্চে বসেছিলেন, সোজা হয়ে, একটু কাঁপছিলেন, কিন্তু নজর নিচু ছিল না। আশেপাশে মানুষ দাঁড়িয়ে দেখছিল, কেউ চিনতে পারছিল, কেউ ফিসফিস করছিল। অনুষ্কা কাউকে থামালেন না, কাউকে বকলেন না। তিনি জানতেন সমাজকে আয়না দেখানোর জন্য আগে তাদের দেখতে দিতে হয়। এটি সেই জায়গা যেখানে মায়ের বিশ্বাস ভাঙত, আর আজ সেই জায়গায় তার আওয়াজ হতে চলেছে। কিছু সামাজিক কর্মী এগিয়ে আসলেন, কথা শুরু হলো, প্রশ্ন উঠল, সিস্টেমের অফিস পর্যন্ত খবর পৌঁছালো। এটি এখন আর শুধু একটি পরিবারের গল্প রইল না, এটি প্রশ্ন হয়ে দাঁড়ালো যে যখন একজন আর্মি অফিসারের মা ভিক্ষা করতে বাধ্য হতে পারেন, তবে সাধারণ মানুষের মায়ের কি হবে? অনুষ্কা অনুভব করলেন যে চাপ বাড়ছে। ওপর থেকে নিচ পর্যন্ত তোলপাড় শুরু হল। কিছু লোক তাকে চুপ করানোর চেষ্টা করছিল, কিছু লোক তাকে উদাহরণ বানাচ্ছিল, কিন্তু তিনি জানতেন এই শোরগোলের সবচাইতে জরুরি হল মায়ের হাত ধরে রাখা। সন্ধ্যায় যখন তারা বাড়ি ফিরলেন, মা ক্লান্ত ছিলেন, কিন্তু তার চেহারায় সেই শূন্যতা ছিল না যা আগে থাকত। তিনি অনুষ্কাকে বললেন যে আজ প্রথমবার তার মনে হল তিনি একজন মানুষ, স্রেফ বোঝা নন। এটি শুনে অনুষ্কার চোখ ভরে আসল। তার মনে হল হয়তো এটাই জয়, খুব বড় নয়, খুব চমকপ্রদ নয়, কিন্তু সত্য। তবুও তিনি জানতেন এই লড়াই এখনও শেষ হয়নি, আসল সিদ্ধান্ত এখনও বাকি। সিস্টেমের প্রতিক্রিয়া, তার কেরিয়ারের ভবিষ্যৎ আর সমাজের স্মৃতি সবকিছু আগামী একটি দিনের ওপর টিকে আছে। রাতে অনুষ্কা নিজের উর্দি ভাঁজ করে রাখলেন আর মায়ের কাছে গিয়ে বসলেন। তিনি মায়ের মাথা নিজের কাঁধে রাখলেন। মায়ের চোখ বন্ধ ছিল, কিন্তু এবার তা ভয় নয়, বরং ক্লান্তিতে বন্ধ হয়েছিল। অনুষ্কা মনে মনে ঠিক করে নিলেন যে যাই হোক, তার পথ যতই কঠিন হোক, তিনি পিছিয়ে আসবেন না। কারণ আজ যদি তিনি ঝুঁকে যান, তবে কাল এই গল্প আবার অন্য কোনো বাসস্ট্যান্ডে পুনরাবৃত্তি হবে। আর তিনি চাননি দেশের অন্য কোনো মেয়েকে নিজের মাকে ভিক্ষার মাঝে খুঁজতে হোক। সকালের প্রথম আলো জানলা দিয়ে ভেতরে আসলো, তো অনুষ্কার চোখ খুলল। মা তখনও তার কাঁধে হেলান দিয়ে ঘুমিয়েছিলেন। সেই একটি দৃশ্যে অনুষ্কা নিজের পুরো জীবনকে গুটিয়ে থাকতে দেখছিলেন। উর্দি, দায়িত্ব, সংগ্রাম, আর সেই মা যার জন্য এই সব কিছুর গুরুত্ব ছিল। তিনি খুব ধীরে করে মাকে সাড়া দিয়ে বিছানায় শুয়ে দিলেন, যেন ভয় পাচ্ছিলেন যে সামান্য নড়াচড়াতে এই ভরসা ভেঙে না যায়। বাইরের পৃথিবী জেগে উঠেছিল, আর তার সাথেই সেই সিদ্ধান্ত যা আজ হওয়ার নিশ্চিত ছিল। ফোন আবার বাজল। এইবার কণ্ঠ কঠোর ছিল না, স্রেফ আনুষ্ঠানিক ছিল। তাকে হেডকোয়ার্টারে রিপোর্ট করতে বলা হয়েছিল। অনুষ্কা ফোন রাখলেন আর কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে থাকলেন। তিনি জানতেন এই ডাক শুধু প্রশ্নের জন্য নয়, বরং তার নিয়ত, তার সিদ্ধান্ত আর তার চিন্তার পরীক্ষার জন্য। তিনি উর্দি পড়লেন, কিন্তু আজ সেই উর্দি কোনো কবচের মতো নয়, বরং একটি আয়নার মতো লাগছিল, যাতে সত্য পরিষ্কার দেখা যায়। হেডকোয়ার্টারের পরিবেশ ঠান্ডা ছিল, মুখগুলো গম্ভীর ছিল, প্রশ্নগুলো সরাসরি ছিল, কোনো আবেগ ছাড়াই। তাকে জিজ্ঞেস করা হলো যে তিনি ডিউটিতে দেরি কেন করলেন, তিনি মিডিয়ার সামনে বয়ান কেন দিলেন, আর কেন একটি ব্যক্তিগত বিষয়কে জনসমক্ষে আসতে দিলেন। অনুষ্কা প্রতিটি প্রশ্ন শুনলেন। তিনি নিজের কণ্ঠ চড়ালেন না, কিন্তু তার কথার মাঝে দ্বিধাও ছিল না। তিনি বললেন যে তিনি জানেন শৃঙ্খলা হল সেনার শিরদাঁড়া, কিন্তু মানবতা হল তার আত্মা। তিনি বললেন যে যদি তার মায়ের অবস্থা সামনে না আসত, তবে হয়তো তার উর্দি সুরক্ষিত থাকত, কিন্তু তার বিবেক চিরকালের জন্য আহত হয়ে যেত। ঘরে কয়েক পলকের জন্য নীরবতা ছেয়ে গেল। কেউ তাকে আটকাচ্ছিল না, কেউ তাকে উৎসাহও দিচ্ছিল না। তিনি শুধু বলে যাচ্ছিলেন যে এই গল্প স্রেফ তার মায়ের নয়, এটি সেই হাজার হাজার মায়েদের যারা নিজেদের সন্তানদের সাফল্যের দাম নিজেদের মিটিয়ে দিয়ে ছুকিয়ে দেন। তিনি পরিষ্কার বললেন যে তিনি কারো উপর দোষ চাপাচ্ছেন না, কিন্তু প্রশ্ন অবশ্যই তুলছেন যে যখন একজন আর্মি অফিসারের মাও সিস্টেম থেকে পড়ে যেতে পারেন, তবে সাধারণ মানুষের সাহারাকে। সিদ্ধান্ত তৎক্ষণাৎ হল না, তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হলো। অনুষ্কা বাইরে বসে অপেক্ষা করতে লাগলেন। প্রতিটি মিনিট তার কাছে ভারী মনে হচ্ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে তার ভয় লাগছিল না।
তার মনে হচ্ছিল তিনি যা বলার তা বলে দিয়েছেন, এবার যা হবে তা তার হাতে নেই। কিছুক্ষণ পর তাকে ডাকা হলো। সিদ্ধান্ত সংক্ষিপ্ত ছিল, কোনো শাস্তি নেই, কোনো পদাবনতি নেই, কিন্তু একটি স্পষ্ট সতর্ক বার্তা এবং একটি মৌন স্বীকৃতি যে প্রশ্নগুলো সঠিক ছিল, কিন্তু সিস্টেম বদলাতে সময় লাগে। অনুষ্কা মাথা নিচু করে সিদ্ধান্ত শুনলেন। তিনি জানতেন এটি পূর্ণ জয় নয়, কিন্তু হারও নয়। তিনি বাড়ি ফিরলেন তো মা দরজাতেই দাঁড়িয়েছিলেন, যেন সারা জীবনের অভ্যাস এখনও সেখানেই দাঁড়িয়ে আছে। অনুষ্কাকে দেখেই মায়ের চোখ ভরে আসল। তিনি কিছু জিজ্ঞেস করলেন না, তার উত্তরের প্রয়োজন ছিল না। তিনি স্রেফ মেয়ের মুখ দেখছিলেন, যেন এটা নিশ্চিত হচ্ছিলেন যে সে এখনও ওখানেই আছে। পরের কয়েকদিনে অনেক কিছু বদলাল। কিছু সামাজিক সংগঠন মায়ের সাথে যোগাযোগ করল। সরকারি অফিসগুলোতে ফাইল নড়ল। কোনো বড় অলৌকিক ঘটনা ঘটল না, কিন্তু ছোট ছোট দরজা খুলল। মা নিয়মিত চিকিৎসা পেতে শুরু করলেন। একটি ছোট ঘর পাওয়া গেল যেখানে তিনি ভয় ছাড়া ঘুমাতে পারতেন। সবচাইতে বড় কথা হল, মা আর বাটি হাতে তুলে নেননি। সেই বাসস্ট্যান্ড এখনও ওখানেই ছিল, কিন্তু মায়ের সম্পর্ক এখন সেই জায়গা থেকে শেষ হয়ে গিয়েছিল। এক সন্ধ্যায় অনুষ্কা মাকে সেই বাসস্ট্যান্ডে নিয়ে গেলেন। এইবার ভিড় ছিল, শোরগোল ছিল, কিন্তু মা সোজা হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি চারদিকে তাকালেন আর গভীর শ্বাস নিলেন। তিনি বললেন যে এটি সেই জায়গা যেখানে তিনি নিজেকে সবচাইতে ছোট অনুভব করেছিলেন, আর আজ সেই জায়গায় তাকে সবচাইতে বেশি মজবুত মনে হচ্ছে, কারণ তিনি এখান থেকে ভেঙে পড়ে নয়, বরং সোজা পিঠ নিয়ে যাচ্ছেন। অনুষ্কা মায়ের হাত ধরলেন আর দুজনে কিছু না বলে ওখান থেকে চলে গেলেন। রাতে মা বললেন যে তার এখন ভয় কম লাগে। তিনি বললেন যে তিনি জানেন পৃথিবী এখনও কঠোর, কিন্তু এখন তার কাছে একটি আওয়াজ আছে, তার মেয়ের আওয়াজ। অনুষ্কা জবাব দিলেন যে এই আওয়াজ শুধু তার একার নয়, এটি সেই প্রতিটি মানুষের যারা চুপ থেকে ভেঙে যায়। দুজনে অনেকক্ষণ চুপ করে বসে থাকলেন। সেই নীরবতায় কোনো কষ্ট ছিল না, স্রেফ ক্লান্তি ছিল আর সামান্য প্রশান্তি। গল্প এখানেই শেষ হয় না, কারণ এমন গল্প কখনো শেষ হয় না। এগুলো স্রেফ পরবর্তী জীবনে পরবর্তী কোনো মুখে অন্য কোনো বাসস্ট্যান্ডে পুনরাবৃত্তি হয়। তফাৎ শুধু এইটুকু হয় যে কখনো কখনো কেউ থমকে যায়, ফিরে তাকায় আর কোনো বৃদ্ধা মাকে চিনে নেয়। সেই দিন অনুষ্কা এটাই করেছিলেন। তিনি ফিরে তাকিয়েছিলেন, আর হয়তো এর মধ্যেই মানুষ হওয়ার সবচাইতে বড় পরিচয় লুকিয়ে থাকে।